আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আইসের দ্রুত নিয়োগে ধাক্কা, ব্যাকগ্রাউন্ড যাচাই ধীর, বাড়ছে নিরাপত্তা শঙ্কা। হোয়াইট হাউসে ট্রাম্প মামদানি বৈঠক, আবাসন সংকট ও অভিবাসন ইস্যুতে সংলাপ। ট্রাম্পের নতুন অবসর সঞ্চয় কর্মসূচি, স্বাধীন শ্রমিকদের জন্য বছরে $1,000 পর্যন্ত সুবিধা। এবং মিশিগানে নতুন বাড়ি বিলের প্রস্তাব, দাম কমবে কি, প্রথমবারের ক্রেতাদের জন্য সুবিধা হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন জোরদারের মধ্যে নতুন নিয়োগ যাচাইয়ের চাপে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার এক অভ্যন্তরীণ ইমেল যা প্রকাশ করেছে রয়টার্স বলছে, অতিরিক্ত নিয়োগের কারণে ব্যাকগ্রাউন্ড চেক বিলম্বিত হচ্ছে। এতে অতীতের অসদাচরণ সংক্রান্ত অভিযোগ সামাল দিতে মাঠ পর্যায়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে কর্তৃপক্ষ বলছে, যাচাই প্রক্রিয়ায় কোনো শিথিলতা নেই। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ জোরদার করার প্রচেষ্টার মধ্যে নতুন নিয়োগপ্রাপ্তদের যাচাই বাছাই নিয়ে চাপে পড়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সংস্থাটির অভ্যন্তরীণ এক ইমেইলে স্বীকার করা হয়েছে, অতিরিক্ত নিয়োগের চাপে পটভূমির যাচাই প্রক্রিয়া ধীর হয়ে পড়েছে। ইমেইলটি আইসের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস বিভাগের সুপারভাইজারদের কাছে পাঠানো হয়। সেখানে বলা হয়, বিপুল সংখ্যক নতুন নিয়োগ এবং স্থগিত ব্যাকগ্রাউন্ড চেকের কারণে মাঠ পর্যায়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে আইসে যোগদানের আগের কোনো অসদাচরণ বা অভিযোগ সামনে এলে তা কিভাবে সামাল দেওয়া হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন অভিযোগগুলোকে সংস্থার ইন্টিগ্রিটি ইনভেস্টিগেশনস ইউনিটে পাঠাতে বলা হয়েছে। সমালোচকদের আশঙ্কা, দ্রুত জনবল বাড়ানোর চাপে যাচাই ও প্রশিক্ষণের মান ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ভবিষ্যতে অপারেশন পরিচালনার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি বাড়বে। যদিও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, সব নিয়োগপ্রাপ্তই নির্ধারিত নিয়ম মেনেই কঠোর যাচাইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তা মানদণ্ডে কোনো ছাড় দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতি কঠোর করার রাজনৈতিক অঙ্গীকার পূরণে দ্রুত সম্প্রসারণের এই পদক্ষেপ প্রশাসনিক সক্ষমতার ওপর বড় চাপ সৃষ্টি করছে। এখন প্রশ্ন, গতি নাকি গুণগত মান, কোনটিকে অগ্রাধিকার দেবে আইস? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেট অফ দ্য ইউনিয়নে বলেছেন, অভিবাসীরা আমেরিকানদের খরচ বাড়াচ্ছে। তিনি মিনেসোটার সোমালি সম্প্রদায়কে উদাহরণ দিয়ে বলেন, চিকিৎসা ভাড়া, ট্যাক্স ও গাড়ি বিমার দাম বাড়ছে। যদিও 2026 সালে মিনেসোটায় গাড়ি বিমা সামান্য কমেছে, তবু ট্রাম্পের মতে অনিয়ন্ত্রিত অভিবাসন দেশকে সমস্যায় ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেছেন, অভিবাসীরা আমেরিকানদের খরচ বাড়াচ্ছে। তিনি বিশেষ করে মিনেসোটায় বসবাসকারী সোমালি সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, যেসব দেশে দুর্নীতি, আইনশৃঙ্খলার অভাব এবং অনিয়ম সাধারণ, সেই সংস্কৃতি আমেরিকায় আনার সমস্যা সৃষ্টি করছে। এর দাম আমাদের দিতে হচ্ছে চিকিৎসা ভাড়া, ট্যাক্স এবং গাড়ি বিমার মাধ্যমে। গাড়ি বিমার খরচের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, 2025 সালে মার্কিন ড্রাইভাররা গড়ে $2,144 গাড়ি বিমার জন্য খরচ করেছেন। যদিও এটি 2024 সালের তুলনায় 6% কম। তবে 2022 থেকে 2024 সালের মধ্যে খরচ 46% বৃদ্ধি পেয়েছিল। এছাড়া নতুন গাড়ির দামও বাড়ছে। 2026 সালের জানুয়ারিতে গড় নতুন গাড়ির দাম ছিল $49,191। কিন্তু মিনেসোটায় ড্রাইভারদের জন্য ভালো খবর হলো, সেখানে গাড়ি বিমার খরচ সামান্য কমেছে। 2025 সালে গড় খরচ ছিল $2,088 আর 2026 সালের পূর্বাভাস $2,061, যা 1.3% কম। মিনেসোটা 2025 সালে যুক্তরাষ্ট্রের 7ম সর্বাধিক হ্রাস দেখেছে। সবচেয়ে বেশি খরচ হয় ওয়াশিংটন ডিসিতে, যেখানে গড় বার্ষিক বিমা $4,017। এছাড়া মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, মিশিগান, নিউ ইয়র্ক ও নিউ জার্সি শীর্ষে রয়েছে।
ড্রাইভাররা সহজ কিছু উপায়ে বিমার খরচ কমাতে পারেন। নিরাপদ ড্রাইভিং করা, বিভিন্ন কোম্পানির পলিসি তুলনা করা, নিরাপত্তা বৈশিষ্ট্য থাকা গাড়ি নেয়া বা একসাথে একাধিক পলিসি নেয়া। শেষ কথা, গাড়ি বীমা ও খরচ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। খবর এবং অনলাইন তথ্য নিয়মিত দেখে বাজেটের মধ্যে নিরাপদে চলুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বর্ডার পেট্রোলের হেফাজত থেকে মুক্তির পর এক অন্ধ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে পুলিশ তদন্ত, উঠছে দায়িত্বহীনতার অভিযোগও। মিয়ানমারের 56 বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী নুরুল আমিন শাহ আলমকে গত 19 ফেব্রুয়ারি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল হেফাজতে নেয়। পরে তাকে ডিপোর্ট করা সম্ভব নয় বলে সিদ্ধান্ত হলে সেদিন রাতেই মুক্তি দেওয়া হয়। অভিযোগ রয়েছে তাকে তার বাড়ি থেকে প্রায় 5 মাইল দূরে নিউ ইয়র্কের বাফেলো শহরের একটি টিম হটনের সামনে নামিয়ে দেওয়া হয়। পরিবার বা আইনজীবীকে এ বিষয়ে জানানো হয়নি বলেও দাবি করা হয়েছে। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন এবং নিখোঁজের রিপোর্ট করেন। 5 দিন পর মঙ্গলবার রাতে বাফেলোর ডাউনটাউনের একটি সড়কে তার মরদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে মেডিকেল এক্সামিনার মৃত্যুর কারণকে স্বাস্থ্যজনিত বলে উল্লেখ করেছেন। তবে মৃত্যুর আগে কি ঘটেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে শহরের কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন, একজন প্রায় দৃষ্টিহীন ব্যক্তিকে তীব্র ঠান্ডার মধ্যে এভাবে ছেড়ে দেয়া কতটা দায়িত্বশীল ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কের আবাসন সংকট ও অভিবাসন ইস্যু নিয়ে আবারও বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই দ্বিতীয় সাক্ষাতে আলোচনা হয় সাশ্রয়ী আবাসন, জীবনযাত্রার ব্যয় এবং আইস আটক কার্যক্রম নিয়ে। ভিন্ন রাজনৈতিক অবস্থান সত্ত্বেও বৈঠকে উভয় পক্ষই গঠনমূলক বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মধ্যে হোয়াইট হাউসে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছর মেয়র নির্বাচনে জয়ের পর এটি তাদের দ্বিতীয় আনুষ্ঠানিক সাক্ষাৎ। ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করলেও ট্রাম্প রিপাবলিকান এবং মামদানি ডেমোক্রেট দুজনেই বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল নিউ ইয়র্কে আবাসন সংকট, বাড়তি ভাড়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। সাম্প্রতিক বছরগুলোতে শহরে বাসা ভাড়া ও ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। মামদানি ফেডারেল সহায়তা ও নীতিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, যাতে সাশ্রয়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা যায়। এছাড়া তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মাধ্যমে শিক্ষার্থী ও অভিবাসীদের আটক করার বিষয়টিও তুলে ধরেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আটক হচ্ছেন বলে অভিযোগ রয়েছে সে বিষয়ে উদ্বেগ জানান তিনি। ট্রাম্প প্রশাসন সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পর্যবেক্ষকদের মতে মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও উভয় পক্ষই বাস্তব ইস্যুতে সহযোগিতার বার্তা দিচ্ছেন। নিউ ইয়র্কের আবাসন ও সামর্থ্য সংকট এখন জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু। বৈঠকের পর মামদানি বলেন, আমাদের লক্ষ্য নিউ ইয়র্কবাসীর জীবন সহজ করা। অন্যদিকে ট্রাম্পও স্থানীয় ও ফেডারেল সরকারের সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন। রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও এই সংলাপ ভবিষ্যতে কেন্দ্র ও শহর প্রশাসনের সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেটি এখন দেখার বিষয়। নিউ ইয়র্কে বাড়তি খরচের কারণে প্রতি 3 জনের একজন আগামী 5 বছরে রাজ্য ছাড়ার কথা ভাবছেন, জানাচ্ছে ম্যারিস্ট পোল। মেয়র জোহরান মামদানি সম্পত্তি কর বাড়ানোর পরিকল্পনা করেছেন, যা ভাড়াটিয়াদের উপরে চাপিয়ে দেবে। এছাড়া কনজেশন চার্জের কারণে সাধারণ মানুষের খরচও আরও বেড়ে গেছে। ম্যানহাটনের মর্নিংসাইড হাইটসে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে মেয়র জোহরান মামদানি যখন শহরের নানা ইস্যু নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই প্রকাশিত এক নতুন জরিপে দেখা যায় আগামী 5 বছরের মধ্যে প্রতি 3 জন নিউ ইয়র্কারের একজন রাজ্য ছাড়ার কথা ভাবছেন।
মারিস পোল অনুযায়ী রাজ্য ছাড়তে চাওয়ার প্রধান কারণ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, ভাড়া, কর, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সব মিলিয়ে শহরকে অনেকের কাছেই অসহনীয় মনে হচ্ছে। তীব্র তুষারঝড় ও সড়ক ব্যবস্থাপনাও অসন্তোষ বাড়িয়েছে। সমালোচকদের দাবি, ডেমোক্র্যাট নেতৃত্ব বারবার জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বললেও তারা যেন বিষয়টিকে প্রাকৃতিক দুর্যোগের মতো উপস্থাপন করেন, যেন নীতি নির্ধারণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মেয়র মামদানি বাজেট ঘাটতি সামাল দিতে সম্পত্তি কর বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তার মতে এতে মূলত উচ্চ আয়ের মানুষ প্রভাবিত হবেন, কিন্তু সমালোচকদের বক্তব্য, বাড়তি কর শেষ পর্যন্ত ভাড়াটিয়াদের ওপরই চাপানো হবে। বছরে প্রায় $1,22,000 আয় করা পরিবারও এর আওতায় পড়তে পারে, যা নিউ ইয়র্কে মধ্যবিত্ত আয়ের পর্যায়ে পড়ে। এদিকে গভর্নর হুকুলের সমর্থিত কনজেশন চার্জ নিয়েও বিতর্ক রয়েছে। বিরোধীরা বলছেন এটি কার্যত আরেকটি কর, যার প্রভাব ছোট ব্যবসা ও সাধারণ ভোক্তার উপর পড়ছে। পশ্চিম উপকূলে একই বিতর্ক দেখা গেছে, যেখানে গ্যাভিন নিউজম ক্যালিফোর্নিয়া থেকে মানুষ চলে যাওয়ার প্রবণতাকে অস্বীকার করেছেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, উচ্চ কর ও ব্যয়ের চাপে যদি মানুষ সত্যি নিউ ইয়র্ক ছাড়ে, তবে কি নীতি নির্ধারকেরা তার দায় স্বীকার করবেন? ডেলিভারি চালকদের পারিশ্রমিক ও টিপস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে $100 মিলিয়ন সমঝোতায় রাজি হয়েছে ওয়ালমার্ট। এফটিসি চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন এটিকে আমেরিকান কর্মীদের জন্য বড় জয় বলে অভিহিত করেছেন। সমঝোতা অনুযায়ী চালকদের ক্ষতিপূরণ পরিশোধ ও ব্যবসায়িক পদ্ধতি সংশোধন করতে হবে। ভবিষ্যতে আয়ের তথ্য সঠিক ও স্বচ্ছ রাখতে হবে। ডেলিভারি চালকদের পারিশ্রমিক ও টিপস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে $100 মিলিয়ন সমঝোতায় রাজি হয়েছে ওয়ালমার্ট। এই সিদ্ধান্তকে আমেরিকান কর্মীদের জন্য বড় জয় বলে মন্তব্য করেছেন এফটিসি চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন। এফটিসি জানায়, তাদের তদন্তে দেখা গেছে ওয়ালমার্ট ডেলিভারি চালকদের বেস পে, ইনসেন্টিভ এবং টিপস সম্পর্কে ভুল উপস্থাপন করেছিল। অনেক চালককে এমন ধারণা দেওয়া হয়েছিল যে তারা নির্দিষ্ট অঙ্কের আয় এবং গ্রাহকদের দেয়া সম্পূর্ণ টিপস পাবেন, কিন্তু তদন্তে উঠে আসে বাস্তবে বহু চালক প্রতিশ্রুত অর্থ থেকে বঞ্চিত হয়েছেন এবং এতে তারা মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন। সমঝোতার শর্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত চালকদের $100 মিলিয়ন পরিশোধ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে তাদের ব্যবসায়িক পদ্ধতি সংশোধন করে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে চালক ও গ্রাহকদের কাছে আয়ের বিষয়ে সঠিক ও স্বচ্ছ তথ্য দেয়া হচ্ছে। ওয়ালমার্টের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত চালকদের ইতোমধ্যে অর্থ পরিশোধ শুরু হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত অর্থ দেয়া হবে। তিনি বলেন, চালকদের প্রতি ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রক্রিয়া উন্নত করছে। ফার্গুসন আরও বলেন, এই বার্তা শুধু ওয়ালমার্টের জন্য নয়, গিগ ইকোনমির যে কোনো ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠানকে পারিশ্রমিক সংক্রান্ত প্রতিশ্রুতিতে সৎ ও স্বচ্ছ থাকতে হবে, নইলে তাদেরও জবাবদিহির মুখে পড়তে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন অবসর সঞ্চয় কর্মসূচি ঘোষণা করেছেন। এই পরিকল্পনায় কর্মীরা সঞ্চয় করলে বছরে সর্বোচ্চ $1,000 পর্যন্ত অতিরিক্ত সহায়তা পেতে পারেন। এটি স্বাধীন শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। যদিও বাস্তবায়ন এবং কতজন উপকৃত হবেন তা এখনও দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবসর সঞ্চয় বাড়ানোর লক্ষ্যে একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে যেসব আমেরিকানের কর্মস্থলে অবসর সঞ্চয় পরিকল্পনা নেই, তারা সহজে সঞ্চয় শুরু করতে পারবেন। পরিকল্পনার মূল বিষয় হল কর্মীদের জমাকৃত অর্থের সঙ্গে বছরে সর্বোচ্চ $1,000 পর্যন্ত মিলিয়ে দেয়া হতে পারে। অর্থাৎ কর্মীরা যত টাকা সঞ্চয় করবেন, নির্দিষ্ট সীমার মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্মসূচি অতিরিক্ত অর্থ যোগ করবে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবসরকালীন সঞ্চয় বাড়বে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ কর্মীরা যত টাকা সঞ্চয় করবেন, নির্দিষ্ট সীমার মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্মসূচি অতিরিক্ত অর্থ যোগ করবে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবসরকালীন সঞ্চয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে পরিকল্পনাটি কিভাবে বাস্তবায়িত হবে, কারা পুরো সুবিধা পাবেন এবং এর অর্থায়ন কিভাবে হবে এসব বিষয়ে এখনো বিস্তারিত স্পষ্ট নয়। কিছু বিশেষজ্ঞ মনে করছেন এটি দীর্ঘমেয়াদে সঞ্চয় সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে। আবার কেউ কেউ বলছেন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক ও নীতিগত চ্যালেঞ্জ থাকতে পারে। সব মিলিয়ে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের অবসর সুরক্ষা ও ব্যক্তিগত সঞ্চয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মিশিগানে বাড়ি কেনা অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে। দাম বেড়েছে, ডাউন পেমেন্ট জয় করা কঠিন, আর বাড়ির সংখ্যা কম। দুই পার্টির আইন প্রণেতারা 9 বিলের প্রস্তাব এনেছেন, যা নতুন বাড়ি বানানো সহজ ও সস্তা করার চেষ্টা করছে। যদিও কিছু ব্রোকার মনে করেন ছোট বাড়ি বানালেও আসল খরচ কমবে না। প্রথমবারের ক্রেতারা আশা করছেন বিল বাস্তবায়িত হলে সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমবে। মিশিগানে নতুন বাড়ি কেনা এখন অনেকের জন্য চ্যালেঞ্জের বিষয়। বাড়ির দাম অনেক বেশি হওয়ায় ডাউন পেমেন্ট জমা করা, উচ্চ খরচ সামলানো এবং সীমিত বিকল্পের মধ্যে বাড়ি খোঁজা কঠিন হয়ে পড়েছে। WXYZ ফেসবুক পেজে এক প্রশ্ন করা হয়েছিল, আপনি কি বাড়ি কিনতে চাইছেন কিন্তু বাড়ির দাম ক্রমবর্ধমান হওয়ায় সমস্যায় পড়ছেন? রিয়েলটর জেরেমি আলেকজান্ডার জানান, জাতীয় সমিতি অনুযায়ী প্রথমবারের বাড়ি ক্রেতাদের গড় বয়স এখন 40 বছর। এটি 2020 সালের 33 বছরের তুলনায় অনেক বেশি। 23 বছর বয়সী সেথ মেরিয়ানোস নিজের প্রথম বাড়ি কিনেছেন মিলফোর্ডে। তিনি বাড়ি কেনার জন্য কিছু মাস পর্যন্ত পিতামাতার সঙ্গে থাকেন এবং বেতন 80% সঞ্চয় করেন। তিনি বলেন, প্রায় 90% বাড়ি যা আমি পছন্দ করতাম সেগুলো আমি কিনতে পারিনি। মিশিগানের রিপাবলিকানের স্টেট রিপ্রেজেন্টেটিভ জো অ্যারাগোনা বলেন, নতুন বাড়ি বানানোর আগে শুরুতেই প্রায় $95,000 খরচ হয় নিয়মকানুন, ট্যাক্স ও অন্যান্য ফিতে। এই সমস্যার সমাধানে তিনি 9টি বিল প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে ডুপ্লেক্স অনুমোদন, পার্কিং স্পেস সীমিত করা, লট সাইজ ও বাড়ির ন্যূনতম আকার সীমিত করা এবং বিল্ডিং পরিকল্পনার অনুমোদনের জন্য 60 দিনের সময়সীমা। রিয়েলটর রোব স্ক্যালিসি বলেন, ছোট বাড়ি বা ডুপ্লেক্স বানানো অর্থনৈতিকভাবে কম খরচের হতে পারে, কিন্তু আসলে এটি সত্যিকারের সাশ্রয়ী নয়। তবে মেরিয়ানোস বলেন, জোনিং নীতি সহজ করলে বাড়ির সংখ্যা বাড়বে এবং দাম কমতে পারে, যা আমাদের মতো প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য ভালো। আগামী সপ্তাহে আরও বাড়ি সম্পর্কিত বিল মিশিগান স্টেট হাউসে পেশ করা হবে, যার মধ্যে কিছু প্রপার্টি ট্যাক্স কমানোর বিষয়েও কাজ করছে। একই দিনে স্থানীয় নেতারা 9 বিল প্যাকেজের বিরুদ্ধে সংসদ সম্মেলন করবেন। তারা বলছেন এটি স্থানীয় পরিকল্পনা ও ভোটকৃত কর্মকর্তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করবে। মিশিগানের বাড়ি ক্রেতাদের জন্য দাম ও সরবরাহের সমস্যা সমাধানে নতুন আইন প্রস্তাবিত হলেও প্রথমবারের ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। ফ্লোরিডার টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি মজার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তর্ক বিতর্ক। পাজামা পরে এয়ারপোর্টে আসা নিষিদ্ধ করার ঘোষণায় কেউ হাসছে, কেউ ক্ষুব্ধ। যদিও কর্তৃপক্ষ বলেছে এটি ছিল নিছক রসিকতা, তবু প্রশ্ন উঠেছে, ভ্রমণে আরাম বেশি জরুরি নাকি আভিজাত্য? ফ্লোরিডার টাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে লেখা হয়, পাজামা ব্যান করতে হবে। এর আগে তারা মজা করে ক্রোক্স নিষিদ্ধ করার কথাও বলেছিল। পোস্টে আরও বলা হয়, এই উন্মাদনা আজই বন্ধ হবে। পাজামা পরে দিনের বেলায় এয়ারপোর্টে আসা চলবে না। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ সমর্থন করেছেন, কেউ তীব্র সমালোচনা করেছেন। অনেক যাত্রী বলেন, দীর্ঘ লাইনে দাঁড়ানো, জুতা খোলা, বেল্ট খুলে নিরাপত্তা পরীক্ষা দেওয়া, এসবের মাঝে আরামদায়ক পোশাকই সবচেয়ে যৌক্তিক। ক্রোক্স বা পাজামা সহজে খোলা পরা যায়, তাই ভ্রমণের জন্য সুবিধাজনক। অন্যদিকে কেউ কেউ মনে করেন, একসময় বিমান ভ্রমণ ছিল গ্ল্যামারাস অভিজ্ঞতা, মানুষ সাজগোজ করে ভ্রমণে বের হতো। এখনকার ক্যাজুয়াল পোশাক সেই ঐতিহ্যকে ম্লান করছে। এমনকি যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সেইন ডাফিও সম্প্রতি যাত্রীদের ভদ্র ও পরিপাটি পোশাক পরার আহ্বান জানিয়েছেন। যদিও তিনি স্বীকার করেছেন এটি আইন করে বাধ্য করা সম্ভব নয়। তবে শেষ পর্যন্ত ট্যাম্পা বিমানবন্দর জানায়, পুরো বিষয়টি ছিল হালকা মজার ছলে করা পোস্ট। বাস্তবে পাজামা নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।
সব মিলিয়ে প্রশ্ন একটাই, আকাশপথে ভ্রমণে কি আরামই শেষ কথা, নাকি স্টাইলও গুরুত্বপূর্ণ? চলতি মাসে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ বেড়েছে। সর্বশেষ কম্পনের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি, মাত্রা ছিল 5.3। এ নিয়ে ফেব্রুয়ারিতে মোট 10 বার ভূমিকম্প রেকর্ড হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না থাকলেও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। দেশে চলতি মাসে একের পর এক ভূমিকম্প হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারির শুরু থেকে 27 তারিখ পর্যন্ত মোট 10 বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। সর্বশেষ কম্পনটি শুক্রবার দুপুর 1:53 অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা। স্থানীয়রা শক্ত ঝাঁকুনির কথা জানিয়েছেন। ইউরোপীয় মেডিটেরেনিয়ান ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.3 এবং গভীরতা ছিল প্রায় 35 কিলোমিটার। এর কেন্দ্র ছিল খুলনা জেলার শহর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। ঢাকা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারতেও কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মাসের শুরুতে 1 ফেব্রুয়ারি সিলেটে 3 মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়। 3 ফেব্রুয়ারি একই দিনে একাধিকবার কম্পন অনুভূত হয়, যার মধ্যে সাতক্ষীরার কলাওড়ায় 4.1 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। একই সময়ে মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও পড়ে। এরপর 9 ও 10 ফেব্রুয়ারি সিলেট অঞ্চলে আরও কম্পন হয়। 19 ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে 4.1 মাত্রার কম্পন এবং 25 ফেব্রুয়ারি রাতে মিয়ানমারের কাছাকাছি 5.1 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। 26 ফেব্রুয়ারি ভারতের সিকিমে 3.7 মাত্রার ভূমিকম্পের প্রভাবও বাংলাদেশে অনুভূত হয়। ভূতত্ত্ববিদদের মতে ছোট ও মাঝারি মাত্রার ঘন ঘন ভূমিকম্প ভূত্বকের ভেতরে জমে থাকা শক্তির আংশিক মুক্তির ফল হতে পারে। তবে দীর্ঘ সময় বড় মাত্রার শক্তি জমে থাকলে বড় ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। বাংলাদেশ ভারতীয় ও ইউরোপীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ঝুঁকি স্বাভাবিকভাবেই বেশি। তাই বিশেষজ্ঞরা সতর্ক থাকার এবং ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। উভয় দেশই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরিস্থিতি এখন খোলা যুদ্ধ এর পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানের সামরিক অবস্থানের বিরুদ্ধে তারা বড় পরিসরে অভিযান পরিচালনা করেছে। উভয় দেশই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের হামলায় অন্তত 133 জন তালেবান যোদ্ধা নিহত এবং 200 এর বেশি আহত হয়েছে। অপরদিকে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে 55 জন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকটি সামরিক পোস্ট দখল করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘর্ষে উভয় দেশের নিরাপত্তা সদস্যদের মৃত্যুর খবরও এসেছে। রাতভর কাবুল, কান্দাহার এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বিশেষ করে তোরখাম সীমান্ত ক্রসিং এর কাছে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি আরও বিস্তৃত যুদ্ধের দিকে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অবিলম্বে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সহিংসতা বাড়ানোর বদলে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি। চীন, রাশিয়া ও ইরান সহ একাধিক দেশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে। অতীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। এখন আবারও আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে, যাতে দুই প্রতিবেশী দেশের সংঘাত আরও গভীর না হয়। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে।
পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।